রানে 1 উইকেট, এরপরে 41 রানে 1 উইকেট, এরপরে 42 রানে 2 উইকেট, এরপর 57 রান কিন্তু কোনো উইকেট নেই। এই যে 4টি সংখ্যার কথা বললাম, সাথে উইকেটের কথা বললাম, এটা বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 4 টি-20-র পাওয়ার প্লেতে রান। একটু আইপিএলের দিকে ঢুমারে আসা যাক। দেখবেন আইপিএলে কিন্তু এখন পাওয়ার প্লেতে 60, 70, 80, 90 রানও হচ্ছে। এত রান নেওয়ার পর তারা বিশ্বকাপে গিয়ে এরকম রান করবে তার গ্যারান্টি দিচ্ছি না, তবে এই প্র্যাকটিসটা কি, এই হ্যাবিটটা কি তাদের বিশ্বকাপে বড় রান করতে সাহায্য করবে না? অবশ্যই করবে, করতে পারি। সেই প্রশ্ন নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু বিডি পিক টাইম। আমি জিসান আছি আপনাদের সঙ্গে। প্রথমে কথা বলবো হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। দেখেন, আধুনিক ক্রিকেটটা যেখানে পৌঁছে গেছে সেই হিসেবে কিন্তু বাংলাদেশের ওপেনাররা বলি কিংবা টপ অর্ডাররা বলি, তারা কিন্তু পাওয়ার প্লে যে পারফেক্ট এক্সিকিউশন, সেই এক্সিকিউশনটা তারা করতে পারছে না। প্রথম ম্যাচে মাত্র 35 রানে 1 উইকেট গেছে পাওয়ার প্লেতে, মানে রান রেট 6-এরও নিচে। পরেরটাতে 41 রান ছিল, এর পরেরটাতে 42, এবং চতুর্থ টি-20 যেটাতে প্রশংসার দাবিদার তারা 57 রান করেছে কিন্তু কোনো উইকেট হারায়নি। তবে খেয়াল করুন, 101 রানে পার্টনারশিপ হওয়ার পর একটা দল 143 রানে অল আউট হয়ে গেছে। এই অ্যাপ্রোচটার কথা আপনি কি বলবেন? বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সে পার্টটা হচ্ছে পাওয়ার প্লের এক্সিকিউশন। আপনি দেখেন, বিডি ক্রিক টাইমের পর্দায় আপনাদেরকে একটা রিপোর্টে দেখানো হয়েছিল যে ট্রাভিস হেড, যিনি গত বিশ্বকাপ থেকেই দুর্দান্ত খেলছেন, আইপিএলও তিনি আসলে ব্যাট হাতে তাণ্ডব চালাচ্ছেন, তিনি আসলে ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বলেছেন যে তার এবং অভিষেক শর্মার প্রথম যে কাজটা সেটা হচ্ছে পাওয়ার প্লের পারফেক্ট এক্সিকিউশন করা, পাওয়ার প্লেতে যত তাড়াতাড়ি সম্ভব রান তোলা, সেই কাজটাই তিনি করছেন। এবং এই যে পাওয়ার প্লেতে এগ্রেসিভ ব্যাটিংটাই তাকে সাহায্য করছে, তার দলকে সাহায্য করছে বড় রানের দিকে নিয়ে যাওয়ার জন্য, যে কাজটা বাংলাদেশের টপ অর্ডাররা করতে পারছেন না। এক্সেপ্ট 4th ম্যাচ 4 নাম্বার টি-20তে বাংলাদেশের ওপেনাররা দারুণ করেছে, কিন্তু দেখেন মিডল অর্ডার কিংবা ফিনিশাররা কিন্তু সেই কাজটা করতে পারেনি। এই যে ফিনিশার শব্দটা বললাম, এই শব্দে একটা কথা বলতে হয়, মাহমুদুল্লাহ রিয়াদের কিন্তু একটা ঘাটতি কিন্তু সেই ম্যাচে দেখা গেছে। অবশ্যই এটা একটা এক্সপেরিমেন্টাল প্রসেস চলছে, ওয়ার্ল্ড কাপের আগে প্লেয়ারদের শাফল করা হচ্ছে। এখানে এইটা বলা হচ্ছে না যে মাহমুদুল্লাহ রিয়াদকে কেন নেওয়া হয়নি, এটা একটা প্রসেস। সো সেই প্রসেসে রিয়াদ হয়তো বা ছিলেন না, কারণ সব প্লেয়ারদেরকে ঝালিয়ে নেওয়ার একটা দরকার ছিল। তবে এই একটা ম্যাচে কিন্তু রিয়াদের ইম্প্যাক্টটা স্পষ্ট। মাহমুদুল্লাহ রিয়াদ কী করেন, এই যে গতকাল আমরা দেখলাম যে ম্যাচটা ছিল 101 রানে কোনো উইকেট নেই, এরপর 143 রানে পুরো দল প্যাকেট। এই যে উইকেটের পড়ার যে স্রোতটা, সেই স্রোত থামিয়ে দেওয়ার যে বাঁধটা, সেই বাঁধটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, এবং তিনি বাংলাদেশের জার্সি গায়ে এই কাজটা বহুদিন ধরে করেছেন এবং তিনি এই কাজটা ভালো পারেন। সো রিয়াদের যে একটা দরকার, সেই দরকারটা কিন্তু স্পষ্ট। হয়তোবা এক্সপেরিমেন্ট চলছে, বিশ্বকাপে হয়তোবা রিয়াদ প্রথম একাদশেই থাকবেন। দেখেন, বাংলাদেশের যেই আসলে যে সমস্যাটা, যে উইকেট পড়া শুরু করলে আসলে সেটা পড়তেই থাকে। মাহমুদুল্লাহ রিয়াদের মতো এক্সপিরিয়েন্স ক্রিকেটাররা কিন্তু জানেন কিভাবে সেই বাদ হয়ে বাংলাদেশের উইকেট না পড়তে দেওয়া যায়, সেই কাজটা তিনি কিন্তু ভালো মতোই করতে পারেন। রিয়াদের একটা ইম্প্যাক্ট কিন্তু অবশ্যই পড়েছে। এবার একটু আসা যাক নাজমুল হোসেন শান্তর টপিকে। অ্যাজ এ ক্যাপ্টেন তিনি এই টুর্নামেন্টের এই সিরিজের শুরু থেকেই তিনি কিন্তু তিনি একদমই ছন্দে নেই। সিরিজ শুরু হওয়ার আগেই একটা গুঞ্জন চলছিল যে বিশ্বকাপ খেলা সব দলের ক্যাপ্টেনের মধ্যে নাজমুল হোসেন শান্ত 19 নাম্বার, যার স্ট্রাইক রেট সবচেয়ে কম। এটা অবশ্যই একটা পরিসংখ্যান, যে পরিসংখ্যান হয়তো নাজমুল শান্ত দেখতে চাইবেন না, ভুলে যেতে চাইবেন। এই সিরিজে কিন্তু তার আসলে একটু ভালো ব্যাটিং করা দরকার ছিল অ্যাজ এ ক্যাপ্টেন, যেহেতু তিনি দলকে লিড করছেন, এবং লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যেটা আমরা বলি, সেই কাজটা হয়নি পুরো সিরিজের প্রথম থেকে আর কি। তো এই একটা জায়গা হয়তো নাজমুল শান্ত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, যে একটা মাত্র ম্যাচ আছে সেই ম্যাচে পরিবর্তন করার চেষ্টা করবেন, কারণ বিশ্বকাপের আগে খুব একটা ভালো ম্যাচ নেই ভালো দলের বিপক্ষে। জিম্বাবুয়ে যে খুব একটা হামরি দল সেটাও না, তবে পঞ্চম ম্যাচে যদি নাজমুল শান্ত একটু ভালো পারফরমেন্স করতে পারে, এটা তাকে কনফিডেন্স দেবে, কারণ দলের ক্যাপ্টেন যদি পারফর্ম করে সেক্ষেত্রে পুরো দল কিন্তু চাঙ্গা থাকে। তো নাজমুল শান্তর জন্য আসলে একটু সিরিয়াসই এই পঞ্চম নাম্বার যে ম্যাচটা, যেই ম্যাচটা জিতলে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে জিম্বাবুয়েকে, সেই ম্যাচটা কিন্তু নাজমুল শান্তর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রোল হবে। অনেকেই আবার বলছেন যে নাজমুল শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেয়। আসলে শান্তকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হবে কি হবে না, সেটা টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে, সেটা দল ভালো বুঝবে। তবে এটা ঠিক যে বিশ্বকাপের মতো একটা মঞ্চে নাজমুল শান্ত রিসেন্টলি ক্যাপ্টেন্সি করা শুরু করেছেন, তার জন্য হয়তো একটা চাপ হতেও পারে। সেই তো টিম ম্যানেজমেন্ট, দল কি সিদ্ধান্ত নেয় সেটা আমরা সময়ের সাথে সাথেই জানতে পারবো। তবে আপাতত যেহেতু তিনি ক্যাপ্টেন আছেন, তিনি বাংলাদেশ দলকে লিড করছেন, তার ফার্স্ট প্রায়োরিটি হবে ব্যাট হাতে রান করা, কারণ তিনি টপ অর্ডারে ব্যাটিং করে থাকেন। এবার আরেকটা কথায় ফিরি, মুস্তাফিজুর রহমান ফিরে যে দুর্দান্ত কামব্যাকটা করলেন, এই কামব্যাকটা তার দরকার ছিল, তাও আবার জিম্বাবুয়ের বিপক্ষে। এই যে
জিম্বাবুয়ের বিপক্ষে এই পারফরমেন্স এত ভ্যালু দেওয়ার কি আছে? যারা এরকমটা মনে করেন বা করবেন তাদের উদ্দেশ্যে বলি, দেখেন এই ম্যাচের আগে কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে মুস্তাফিজুর রহমান যেই লাস্ট 5টা টি-20 ম্যাচ খেলেছেন সেখান থেকে কিন্তু তার উইকেট সংখ্যা মাত্র 2টা এবং তিনি কিন্তু প্রায় 10-এর উপর রান দিয়েছেন। সেক্ষেত্রে বলাই যায় টি-20 ফরম্যাটটাতে তার সাম্প্রতিক পারফরমেন্স ভালো যাচ্ছে না। এরপর কিন্তু তিনি চলে গেলেন আইপিএলে, দুর্দান্ত পারফরমেন্স দেখালেন এবং শেষ দিন পর্যন্ত যৌথভাবে তিনি ছিলেন হাইয়েস্ট উইকেট টেকার। যখন ফিরে আসলেন তখন কিন্তু একটা মানসিক চাপ ছিল। কীরকম চাপ? এই চাপটা কিন্তু দর্শক মহল থেকে শুরু করি, টিম ম্যানেজমেন্ট কিংবা মুস্তাফিজুর রহমানের নিজেরও। দেখেন যেই প্লেয়ারটা তার সাম্প্রতিক পারফরমেন্স দেশের জার্সি গায়ে 5টা ম্যাচে 2টা উইকেট, রান রেট দিয়েছেন 10-এর উপরে, তার কিন্তু একটা চাপ থাকি। আবার দেখেন জিম্বাবুয়ের বিপক্ষে যদি মুস্তাফিজুর রহমান এই আইপিএল থেকে খেলে আসার পর যদি ভালো পারফরমেন্স না করতেন তাহলে কিন্তু নিন্দুদের একটা দুও শুনতে হতো যে ওইটা আইপিএলে হয়েছে, আইপিএলে ভালো পারফরমেন্স ছিল, দেশের জার্সিকে আবারও মুস্তাফিজুর রহমান রান দেওয়া শুরু করেছেন, আবারও বদলে গেছেন মুস্তাফিজুর রহমান, এরকম কিন্তু দুও শুনতে হতো। সেক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুর রহমান এই যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 24টা বল করেছেন, তার মধ্যে 15টাই ডট বল, প্রায় 62% ডট বল করেছেন তিনি। এটা কিন্তু প্রশংসার দাবিদার দলটা জিম্বাবুয়ের হলো। কেননা এই জিম্বাবুয়ের বিপক্ষে যদি তিনি খারাপ করতেন, সেদিন যেই 19তম ওভারটা তিনি করেছেন সেই ওভারে যদি তিনি রান কনসিড করে ফেলতেন তাহলে কিন্তু নিন্দুকদের কথা আসতোই, মুস্তাফিজুর রহমান আবার খারাপ পারফরমেন্স করা শুরু করেছেন, ভালো পারফরমেন্সটা শুধু আইপিএলে রেখে এসেছেন, এরকম অনেক কথাই আমরা আসলে শুনি। সো এই জায়গাতে কিন্তু মুস্তাফিজুর রহমানের যেই একটা ফিরে আসা, সেই ফিরে আসাটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাসেট। 24 বলে 15টা ডট, 19 রান দিয়ে 3টা উইকেট, বিপক্ষ দলের কাছ থেকে প্রায় ম্যাচটা ছিনিয়ে আনা, কারণ মুস্তাফিজের ওই ওভারটাই ম্যাচটা অনেকটাই বলতে দেয় জিম্বাবুয়ের বিপক্ষে আসলে বাংলাদেশে ম্যাচ জিততে। এখন কথা হতে পারে যে জিম্বাবুয়ের বিপক্ষে একটা ম্যাচ জেতার জন্য মুস্তাফিজুর রহমানকে এত প্রশংসা করা কি আছে? একটু খেয়াল করবেন, জিম্বাবুয়ে কিন্তু এখন তুলনামূলক বাংলাদেশ থেকে একটু কম শক্তিশালী দল। সেক্ষেত্রে এই দলের বিপক্ষে যদি বাংলাদেশ ম্যাচ হারতো সেহেতু অনেক নিন্দুকদের কথা শুনতে হতো, অনেক দুয়ো শুনতে হতো। সেই দুয়ো থেকে শুধু মুস্তাফিজুর রহমান নিজেকে নয়, পুরো বাংলাদেশ দলকেই বাঁচিয়েছেন। এই বাঁচানোর শব্দ থেকে একটা কথা বলতে হয় সাকিব আল হাসান। তিনি ফিরলেন, তিনি দেখালেন আসলে টি-20 ক্রিকেটে তার ইম্প্যাক্টটা কতটুকু। 4টা উইকেট নিয়েছেন তিনি এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার থেকে বেশি 4 বা তার অধিক উইকেট নেই কারোরই। তো সব মিলে সাকিব আল হাসান যে কাজটা করলেন, ব্যাট হাতে তিনি ভালো পারফরমেন্স করতে পারেননি, যেটা দলের অনেকেই পারেনি, কারণ 101 রানের পর ব্যাটিং কলাপসের কারণে অনেকগুলো উইকেট তাড়াতাড়ি পড়ে যায়, 143 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। কিন্তু ওই যে সাকিব আল হাসানের ইম্প্যাক্ট, মিস্টার ইম্প্যাক্ট যে তাকে বলে, সেটা কিন্তু তিনি বল হাতে দেখিয়েছেন। বিশ্বকাপের আগে এই কয়েকটা পারফরমেন্স খুবই বাংলাদেশকে সামনে নিয়ে যাবে। রিশাদ হোসেন কিন্তু দুর্দান্ত বল করেছেন, রিশাদ হোসেনের ইম্প্যাক্ট নিয়েও আসলে বলা দরকার। মাঠের ফিল্ডিংয়ের অ্যাপ্রোচটা একটু ভালো হলে হয়। বাংলাদেশ গতকালকে যে ম্যাচটা ছিল সেই ম্যাচে কয়েকটা ক্যাচ মিস করেছেন। তানজিদ তামিম একটা দুর্দান্ত ক্যাচ ধরার পর তিনি কিন্তু সীমানার কাছে একটা ক্যাচ ফেলেও দিয়েছিলেন। তাওহিদ হৃদয় ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার বাংলাদেশ এখন, তিনিও ক্যাচ মিস করেছেন। সো ফিল্ডিংয়ের একটু যদি ইম্প্রুভমেন্ট আসে সেই 5ম নাম্বার ম্যাচটাতে, তাহলে বাংলাদেশটা ভালো সাইড নিয়ে এই সিরিজটা শেষ করতে পারবে। শুধু জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করা না, একটা দারুণ ইম্প্যাক্ট রেখে শেষ করতে পারবে। সব মিলিয়ে আসলে বাংলাদেশ দল বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে যেই প্রস্তুতিটা চাচ্ছিল, সেই প্রস্তুতি কি আদৌ হয়েছে কিনা সেই নিয়ে একটা সংখ্যা থাকে, এবং সংখ্যার জায়গাটা শুধুমাত্র ব্যাটিং অ্যাপ্রোচটা। কারণ 4টা ম্যাচের মধ্যে কিন্তু 2টা ম্যাচ বাংলাদেশ আগে ব্যাটিং করেছে। অনেকেই এক্সপেক্ট করছিলেন যে আসলে এই রানটা 180 বা 200 হওয়া উচিত ছিল। এটা হয়তো বা হওয়া উচিত ছিল, কারণ কি এই মতো দলের বিপক্ষে যদি হরহামেশাই আমরা 170, 80, 90 না করি, তাহলে বিশ্বকাপে গিয়ে বড় দলের বিপক্ষে আসলে সেই রানটা করা সম্ভব না। আমরা যদি এখন 150, 160 কাছাকাছি থেকে যাই, সেক্ষেত্রে বিশ্বকাপে যে নার্ভ থাকে, যেই প্রেশার থাকে, সেই প্রেশারের সিচুয়েশানে আসলে 180, 90 করা কিন্তু খুবই টাফ। আর এই ভিডিও শুরু করার আগে যখন বলা হলো যে আইপিএলের কথা, অনেকে বলবেন আইপিএল টুর্নামেন্ট অনেক বেশি রান হচ্ছে, আইপিএলের মতো টুর্নামেন্ট আর বিশ্বকাপের টুর্নামেন্ট এক না, সেটা আমিও স্বীকার করছি। তবে একটা জিনিস খেয়াল করবেন, এই যে প্রতিনিয়ত তারা 200+ রান করছে, পাওয়ার প্লেতে 70-80 করছে, এটা কিন্তু একটা প্র্যাকটিস, এটা কিন্তু একটা হ্যাবিট। এই হ্যাবিচুয়েশনের কারণে তারা কিন্তু যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলবে তখন তাদের মাইন্ডসেটটা ক্লিয়ার থাকবে যে হ্যাঁ, আমরা এখন পাওয়ার প্লেতে চাইলেই 60-70 রান নিতে পারি। এই প্র্যাকটিসটাই মিসিং ছিল বাংলাদেশের এই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 4টা টি-20-তে। শেষ টি-20-তেও আমরা আসলে বাংলাদেশের টপ অর্ডার ওপেনারদের কাছ থেকে চাই একটা দুর্দান্ত শুরু পাওয়ার প্লেতে, যেই শুরুটা তানজিদ তামিম এবং সৌম্য সরকার 4র্থ টি-20-তে দিয়েছেন। 57 রানে কোনো উইকেট পড়েনি। তো সব মিলে ব্যাটিংটা যদি বাংলাদেশ আরেকটু বেশি ভালো করে, সেক্ষেত্রে বিশ্বকাপে যাওয়ার আগে এই কনফিডেন্সটা তাদেরকে বেশি বুস্ট করবে এবং অ্যাজ এ দল বাংলাদেশ ভালো খেলবে। ধন্যবাদ সবাইকে।